नमस्कार श्रोता बंधुरा, आज आपनारा शुनबेन हिमाद्री किशोर दाशगुप्तर लेखा अलौकिक उपन्यास जलंगीर अंधकारेर चतुर्थ पर्व। तार आगे एकबार आपनादेर मने करिये दी आगेर पर्वे आमरा कि जानते पेरेछि। आगेर पर्वे आमरा जानते पारलाम अनाथ आश्रमेर बाच्चादेर मांस खाওয়াবে बोले मल्लाररा स्थानीय बाजारे मांस किनते जाय। सेखाने एकटी चाয়ের দোকানে তাদের কয়েকজন স্থানীয় বৃদ্ধ মানুষের সাথে পরিচয় হয়। সেখানে একজন বৃদ্ধ খকখক করে কেশে বলে, ওখানের শ্মশানে সবাই মরা পোড়াতে যায় কিনা, তাই আমরা ওকে মরার আশ্রম নামে ডাকি। তাছাড়া এই আশ্রম যে চালায় সেই মানুষটা নাকি আগে মরা নিয়ে সাধনা করত, কেউ কেউ বলে এখনও নাকি করে। এরপর কি ঘটনা ঘটে সেটা জানার জন্য চলুন শুনে নিই উপন্যাসটির পরবর্তী পর্ব। শুরু করছি জলঙ্গির অন্ধকারের চতুর্থ পর্ব। মল্লার আসল কারণটা না ভেঙে লোকটাকে বলল, না, কেউ থাকে না, একটা বিশেষ কাজে আমরা ওই আশ্রমে এসেছি। ভদ্রলোক বললেন, ও তা এখানে আপনারা থাকবেন নাকি আজই ফিরে যাবেন? মল্লার বলল, আমরা গতকাল রাতে এসেছি, আজ আর কালকের দিনটা আশ্রমে কাটিয়ে পরশু ভোরে কলকাতায় ফিরব। তা আপনি এখানে কোথায় উঠেছেন? কিঙ্কর উত্তর দিলেন, এই বাজারে পান্থনিবাস নামে একটা ছোট হোটেল মতো আছে। সারাদিন নদীর পাড়ে ঘুরে বেড়াই আর রাতে সেখানে মাথা গুঁজি। কদিন এখানে থাকি, তারপর আবার কর্মস্থলে ফিরে যাই। এভাবে এখানে কিছুদিন ধরে আসা যাওয়া চলছে। এ কথা বলে ভদ্রলোক বললেন, ঠিক আছে, এবার আমি আসি, ভালো লাগলো আপনাদের সঙ্গে পরিচিত হয়ে। এই বলে মল্লারদের উদ্দেশ্যে আবারও নমস্কার জানিয়ে কিঙ্কর খাস্তগীর অন্যদিকে পা বাড়ালেন আর মল্লাররাও গাড়িতে উঠে রওনা হলো আশ্রমের দিকে। গঞ্জের হাট থেকে বেলা 11:30 নাগাদ তারা আশ্রমে ফিরে এলো। বুনোই তাদের দরজা খুলে দিল। গাড়িটা নিয়ে তমসময়ের ঘরের পাশে গাড়ি থেকে নামতেই গাড়ির শব্দ শুনে দাওয়া থেকে নিচে নেমে এলেন তমসময়। বুনো এসে উপস্থিত হলো সেখানে। তমসময়ের উপস্থিতিতে সোহম মাংসের ব্যাগটা বুনোর হাতে দিয়ে বলল, ভালো করে রেঁধো, বাচ্চাগুলো যেন তৃপ্তি করে খায়। তমসময় বললেন, নিশ্চয়ই খাবে, কিন্তু আপনারা যে মাংস আনবেন তা বুনোকে জানাতে ভুলে গিয়েছিলাম। ছেলেদের দুপুরের রান্না হয়ে গিয়েছে, ওদের মাংস রাতে রেঁধে দেবে বুনো, আর আপনাদের জন্য মাংস দুপুরে রেঁধে দেবে। কথাটা শুনে মল্লার বলল, এত হাঙ্গামার কি দরকার, রাতেই তাহলে একসঙ্গে রাধা হোক। এ কথা শুনে তমসময় মৃদু হেসে বললেন, রাতে হলেও আপনাদের রান্না বুনোকে আলাদাই করতে হবে, কারণ পাছে বাচ্চাদের শরীর স্বাস্থ্য খারাপ হয়, তাই ওদের রান্নাতে তেল মশলা তেমন দেওয়া হয় না। ওরকম রান্না খেয়ে ওরা অভ্যস্ত, সে রান্না আপনাদের ভালো লাগবে না। তাছাড়া ছোট স্টোভে একসঙ্গে এতটা মাংস রান্না করা সম্ভব নয়। তমসময়ের শেষ কথা শুনে চূর্ণীর সম্ভবত মনে পড়ে গেল শ্মশান থেকে আনা সেই কাঠগুলোর কথা। ছেলেগুলোর সঙ্গে একসঙ্গে মাংস রাঁধার ব্যবস্থা হলে যদি সেই মরা পোড়ানোর কাঠ দিয়ে রান্না করা হয়, সেই আশঙ্কায় চূর্ণী সোহমকে বলল, উনি যখন বলছেন যে আলাদা রান্নার কথা, তখন আমাদের জন্য দুপুরে আলাদা রান্নাই হোক, সেই ভালো। আমার আবার মাংস ঝাল না হলে খেতে ভালো লাগে না। তমসময় হেসে বললেন, হ্যাঁ, বুনো আপনাদের জন্য ঝাল মাংসই রেঁধে দেবে। আসলে কি জানেন, ছেলেগুলোর শরীর স্বাস্থ্য নিয়ে আমি সব সময় চিন্তায় থাকি, তাই কিছু বিধিনিষেধ রাখি ওদের জন্য। আমার তো সে সঙ্গতি নেই যে ওদের কেউ অসুস্থ হয়ে পড়লে ভালো হাসপাতাল বা নার্সিংহোমে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো।
বুনো মাংস নিয়ে এরপর রান্নাঘরের দিকে এগোলো। তমসাময়ও তার দাওয়ায় ওঠার জন্য পা বাড়ালেন, আর ওরা তিনজন এগোলো তাদের বাসস্থানের দিকে। সেখানে ফিরে শীতের রোদ মেখে মাটির দাওয়াতে পা ঝুলিয়ে বেশ কিছুক্ষণ গল্প করার পর একে একে স্নান সেরে নিল। বেলা 1টা নাগাদ বুনো খাবার নিয়ে এলো, ধোঁয়া ওঠা ভাত আর মাংস, সঙ্গে আশ্রমের বাগানের সবজি। বুনোর মাংস রান্নার হাতটা সত্যিই দারুণ। বেশ তৃপ্তি করে দুপুরের খাওয়া সাঙ্গ করে দুটো ঘরে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ল তারা। বিকেলবেলা যখন তাদের ঘুম ভাঙল তখন 4:30 বাজে। চূর্ণী ঘুম ভাঙালো সোহম আর মল্লারের। সোহম বলল, চল নদীর পাড় থেকে একটু ঘুরে আসি, সন্ধ্যার পর তো আবার ঘরেই থাকতে হবে। সোহমের কথাতে অন্য দুজনও সায় দিল। কিছুক্ষণের মধ্যেই ঘর থেকে বেরিয়ে দাওয়ার নিচে নেমে পড়ল তারা। বাইরে বেরিয়ে দেখতে পেল বাচ্চা ছেলেগুলো বাড়ির দাওয়াতে পা ঝুলিয়ে সার বেঁধে বসে আছে। চূর্ণী তাদের উদ্দেশ্যে হাত নাড়তেই তারাও হাত নাড়ল। শীতের বিকালের নরম আলো সূর্য ঢলতে শুরু করেছে। তারা এগোলো আশ্রমের পিছন দিকে নদীর পাড়ে যাবার জন্য। সেদিকে কিছুটা এগোতেই দেখল বুনো আসছে হাতে একটা ফুলকপি ঝুলিয়ে। সোহম জিজ্ঞেস করল, এখানের বাগানের কপি? বুনো হেসে বলল, হ্যাঁ বাগানের, আপনাদের জন্যই তুলে আনলাম, ভেজে দেব। বুনো তাদের পাশ কাটিয়ে চলে যাবার পর সোহম চূর্ণীকে বলল, তোর কি মনে হয় এই লোকটা সত্যি কাঁচা মাংস খেতে পারে? চূর্ণী তার কথার কোনো জবাব দিল না। তারা পৌঁছে গেল বাইরে বেরোবার ঝাঁপের কাছে, যে জায়গার পাশে কাঠগুলো পড়ে আছে। মাঝে মাঝে চূর্ণীকে লেকপুল করার স্বভাব তার হবু বর সোহমের। ঝাঁপটা ঠেলে সরাবার সময় কাঠগুলোর দিকে তাকিয়ে সে বলল, শুনেছি কাঠের আঁচে মাংস ভালো সিদ্ধ হয়। সুযোগ যখন আছে তখন কালকে একবার এই কাঠের আঁচের মাংস রান্না খেয়ে দেখলে মন্দ হয় না। কথাটা শুনে চূর্ণী ঝাঁঝিয়ে উঠে বলল, তোর যা ইচ্ছা যেমন ভাবে ইচ্ছা খা, কিন্তু এরপর আমার সামনে এসব নিয়ে আলোচনা করলে খুব খারাপ হয়ে যাবে বলে দিচ্ছি। মল্লার বলল, সোহম তুই যাই বলিস না কেন, শ্মশানের পোড়া কাঠে রান্না করার কথা শুনলে সত্যি মনের মধ্যে কেমন যেন অস্বস্তি হওয়াটাই স্বাভাবিক। আশ্রম ছেড়ে বাইরে বেরিয়ে জলঙ্গির পাড়ে গিয়ে দাঁড়ালো তারা। বেলা শেষের আলো ছড়িয়ে আছে নদীর ওপর। ধীরে ভেসে চলেছে কচুরিপানার ঝাঁক। দিন শেষে পাখির দল ডাকতে ডাকতে নদীর মাথার আকাশ দিয়ে উড়ে চলেছে। বেশ মনোরম পরিবেশ চারপাশে। মল্লার একটা সিগারেট ধরিয়ে নদীর দিকে তাকিয়ে বলল, কচুরিপানা আর পাড়ের ঝোপ জঙ্গলগুলো যদি পরিষ্কার করা যায় তবে এখানে শীতের সময় ভালো পিকনিক স্পট হতে পারে। চারপাশে বেশ নিরিবিলি, ফাঁকা ফাঁকা। আমার কিন্তু বেশ লাগছে এ জায়গা। সূর্য দ্রুত ঢলতে শুরু করেছে। গাঢ় কালো হতে শুরু করেছে নদীর জল। নদীর দিকে তাকিয়ে তিনজন নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। হঠাৎ তাদের নাকে কেমন যেন একটা পোড়া গন্ধ এসে লাগলো। চারপাশে তাকাতেই সে গন্ধের কারণ বুঝতে পারল। যেদিকটা শ্মশান সেদিকে এক জায়গায় ধোঁয়া উঠছে। দূর থেকে বেশ কয়েকজন মানুষকেও চোখে পড়ছে সেখানে। মৃতদেহ পোড়ানো হচ্ছে, তারই গন্ধ বাতাসে ভেসে এসে লাগছে তাদের নাকে। সেদিকে তাকিয়ে সোহম বলল, শ্মশানের ওদিকটা কেমন তা একবার দেখে আসবি নাকি? কথাটা শুনেই চূর্ণী বলে উঠল, শ্মশানে আবার কোনো মানুষ বেড়াতে যায়? এসব করলে কিন্তু আমি কালই এ জায়গা ছেড়ে চলে যাব। আমি আশ্রমের ভেতরে চললাম। কথা বলে চূর্ণী শ্মশানের দিক থেকে অন্যদিকে মুখ ফেরালো। সোহম তার কথার জবাবে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই চূর্ণী এবার বলে উঠল, আরে দেখ, সেই লোকটা না,
যে গঞ্জের বাজারে আমাদের সঙ্গে কথা বলল? চূর্ণীর দৃষ্টি অনুসরণ করে সোহমরা তাকালো সেদিকে। তারা দুজনও চিনতে পারল লোকটাকে। হ্যাঁ, সেই নদী গবেষক কিঙ্কর খাস্তগির। তারা তিনজন যেখানে দাঁড়িয়ে তার থেকে কিছুটা দূরে নদীর পাড়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার হাতে একটা বাইনোকুলার। তিনি যেন আশ্রমের দিকেই তাকিয়ে আছেন। তাকে দেখতে পেয়ে মল্লার হাঁক দিল, মিস্টার খাস্তগির, মিস্টার খাস্তগির, এই যে আমরা এখানে। কিন্তু বার কয়েক তার উদ্দেশ্যে হাঁক দিলেও ভদ্রলোক যেন তার ডাক শুনতেই পেলেন না। মল্লারদের দিকে পিছন ফিরে তিনি নদীর পাড় বরাবর অন্য দিকে হাঁটতে শুরু করলেন। ব্যাপারটা দেখে সোহম বলল, অদ্ভুত লোক তো, যেচে এসে আলাপ করলেন তখন, আর এখন আমাদের ডাক শুনতেই পেলেন না। মল্লারের গলা তো তার কাছে না পৌঁছবার কথা নয়। সোহমের কথা শুনে চূর্ণী বলল, এসব বিজ্ঞানী বা গবেষকরা শুনেছি আত্মভোলা টাইপের মানুষ হন। হয়তো উনি গভীরভাবে কিছু চিন্তা করছেন, তাই মল্লারের ডাক তার কানে পৌঁছল না। মল্লার বলল, তাই হবে হয়তো, নইলে এমন ব্যবহার তো করার কথা নয়। ভদ্রলোককে বেশ আলাপি বলেই মনে হয়েছে। অন্ধকার নামতে চলেছে, তাই এরপর তারা আশ্রমে ফেরার পথ ধরল। নিজেদের ঘরে ফিরে আসার কিছুক্ষণের মধ্যেই বাইরে ঝুপ করে অন্ধকার নামল। লণ্ঠন জ্বালিয়ে গল্প করতে বসার পরই বুনো এসে হাজির হলো চায়ের কেটলি আর এক থালা গরম গরম ফুলকপির বড়া নিয়ে। একটা বড়া মুখে তুলে সোহম বলল, ডিলিশিয়াস। আশ্রম দেখতে নয়, মনে হচ্ছে আমরা কোনো হোমস্টেতে বেড়াতে এসেছি। এই রান্নার জন্যই টাকাটা আশ্রমকে দেওয়া যেতে পারে। ব্যাস, জমে উঠল আড্ডা। গল্প করতে করতে একসময় রাত 8টা বাজল। বুনো আবার এসে উপস্থিত হলো রাতের খাবার নিয়ে। মল্লার জানতে চাইল, বাচ্চারা মাংস কেমন খেলো? বুনো বলল, ওদের ঘরের সামনেই রান্নার ব্যবস্থা করেছি, চড়ুই ভাতির মতো। খুব আনন্দ করছে ওরা। এখন ওখানে গিয়ে রান্না চাপাবো। বেশিক্ষণ লাগবে না, এমনিতেই ওরা একটু বেশি রাতে খায়, যাতে মাঝরাতে ওদের খিদে না পায় সেজন্য। মল্লার বলল, আচ্ছা, ছেলেগুলোকে একটু দেখে শুনে ভালো করে মাংস খাইও। বুনো বলল, নিশ্চয়ই বাবু, ওরা আমাদের সন্তানের মতো, ভালো করেই খাওয়াবো ওদের। আপনাদের বড় দয়া। শ্মশানকালী আপনাদের সব বিপদ থেকে মুক্ত করুক। বুনো খাবার দিয়ে চলে যাবার পর তিনজন রাতের খাবার খেয়ে নিল। শোবার আগে দাওয়ায় বেরিয়ে সোহম মল্লারকে বলল, বাইরে আয়, একটা জিনিস দেখে যা। মল্লার বাইরে বেরোতেই সোহম তাকে আঙুল তুলে দেখালো ছেলেগুলো যে বাড়িটাতে থাকে সেদিকে। দূর থেকেই দেখা যাচ্ছে যে বাড়ি বা ঘরটার দাওয়ার নিচেই একটা অগ্নিকুণ্ড জ্বালানো হয়েছে, কাঠের আগুন, আর তাকে ঘিরে নাচছে ছোট ছোট অবয়ব, সেই বাচ্চা ছেলেগুলো। অস্পষ্ট উল্লাসধ্বনিও ভেসে আসছে সেখান থেকে। সেদিকে তাকিয়ে সোহম বলল, মনে হচ্ছে রান্নার আগুন ওই চিতাকাঠ দিয়েই জ্বালানো। মল্লার বলল, হতে পারে, কিন্তু যে কাঠেরই আগুনই হোক না কেন, ছেলেগুলো যে বেশ আনন্দ করছে তা বোঝা যাচ্ছে। ওদের মনে আনন্দ পাওয়াটাই তো আসল ব্যাপার। কিছুক্ষণ দাওয়াতে দাঁড়িয়ে থাকার পর দুজন ঘরে ঢুকে শুয়ে পড়ল। খাওয়া সেরে তাদের আগেই চূর্ণী বেড়ার ওপাশের ঘরে ঘুমোতে চলে গেছে। ঘণ্টা 2 বাদে হঠাৎই মল্লারের ঘুম ভেঙে গেল। না, ঠান্ডার জন্য নয়, জানলার মতো জায়গাটাতে আগেই চাদর চাপা দেওয়া আছে। এমনিতেই তার ঘুম ভেঙে গেল, যেমন অনেক সময় অজানা কারণে ঘুম ভেঙে যায়, ঠিক তেমনই। বেশ কিছুক্ষণ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করার পর ঘুম আসছে না দেখে সিগারেট খেতে ইচ্ছা হলো তার। পাশে শুয়ে থাকা সোহমের ঘুম যাতে ভেঙে না যায়
সেজন্য সে নিঃশব্দে বিছানা ছেড়ে উঠে প্যান্টের পকেট হাতড়ে সিগারেট আর লাইটার বার করে দরজা খুলে দাওয়ায় এসে দাঁড়ালো। সিগারেট ধরাবার আগে ছেলেগুলোর ঘরের দিকে তাকালো সে। আগুন নিভে গেছে, সেখানে আর কেউ নেই। কুয়াশার স্তর ভেসে বেড়াচ্ছে আশ্রমের সর্বত্র। সিগারেটটা ঠোঁটে দিয়ে এরপর সে অন্যদিকে মুখ ফিরিয়ে লাইটার জ্বালতে গিয়েও থেমে গেল। সে কুয়াশার আবরণের মধ্যে দিয়ে দেখতে পেল ছেলেগুলোর অস্পষ্ট অবয়ব। ভালো করে ঠাহর করে সে বুঝতে পারল তাদের সঙ্গে তমসাময়ও আছেন। তাকেই অনুসরণ করে আশ্রমের পেছন দিকে এগোচ্ছে ছেলেগুলো। গত রাতেও ঠিক একই রকম দৃশ্য দেখেছে মল্লার, যদিও সে কথাটা বলতে ভুলে গেছে সোহম আর চূর্ণীকে। এই শীতের রাতে ছেলেগুলোকে নিয়ে কোথায় যান তমসাময়? বেশ অদ্ভুত ব্যাপার তো। বাচ্চাগুলোকে নিয়ে তমসাময় প্রতি রাত্রে কোথায় যাচ্ছেন তা জানার জন্য একটা অদম্য কৌতূহল জেগে উঠল মল্লারের মনে। সিগারেট না ধরিয়ে সে ঘরে ঢুকে পাজামা বোতলে প্যান্ট পরে গায়ে জ্যাকেট দিয়ে মাফলার জড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। ছেলেগুলো ততক্ষণে অদৃশ্য হয়ে গেছে কুয়াশার আড়ালে। দাওয়া থেকে নিচে নেমে পড়ল মল্লার। তারপর ছেলেগুলো যেদিকে গেছে সেদিকে অনুমানের ওপর ভিত্তি করে এগোলো। হাঁটতে হাঁটতে একসময় সে পৌঁছে গেল আশ্রমের পিছনে নদীর দিকে বেরোবার মুখটাতে। মল্লার দেখতে পেল সেখানকার ঝাঁপ বা দরজাটা একেবারে উন্মুক্ত। তবে কি তমসাময় বাচ্চাগুলোকে নিয়ে বাইরে বেরিয়েছেন? কিন্তু কেন? কৌতূহলটা যেন আরও পেয়ে বসল মল্লারকে। ব্যাপারটা কি তা দেখার জন্য মল্লারও বেরিয়ে পড়ল আশ্রম ছেড়ে। ঠিক সেই সময়ই কাছেই কোথায় যেন একপাল শিয়াল ডেকে উঠল। বাইরে বেরিয়ে চারপাশে তাকালো মল্লার। নদীর পাড়ে এ জায়গা ঘন কুয়াশায় মাখামাখি। সে কুয়াশা মুছে দিয়েছে পাড় আর জলের সীমারেখা। তবুও তারই মধ্যে মল্লারের মনে হলো যেদিকে শ্মশান সে পাশ থেকে যেন কথাবার্তার শব্দ শোনা যাচ্ছে। ছেলেগুলোরই গলার শব্দ মনে হয়। তারা যেন কথা বলতে বলতে এগোচ্ছে শ্মশানের দিকে। কৌতূহল বস্তুটা বড় বিপজ্জনক। মল্লার কুয়াশার মধ্যে দিয়ে হাঁটতে শুরু করলো সেদিকে। সেই অস্পষ্ট কণ্ঠস্বরগুলোও যেন তার সঙ্গে নির্দিষ্ট দূরত্ব রেখে এগিয়ে চলল সামনের দিকে। এত ঘন কুয়াশা যে 5 হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। মল্লারের মুখ হাত ভিজে যাচ্ছে কুয়াশার জলে। মিনিট 5 হাঁটার পরই মল্লার হঠাৎ হাঁটতে হাঁটতে হোঁচট খেয়ে আর একটু হলেই মাটিতে পড়ে যাচ্ছিল। সে দেখতে পেল তার পায়ের সামনে পড়ে আছে বেশ বড় একটা পোড়া কাঠের টুকরো। তার সামনে ছড়িয়ে আছে তেমনি আর কিছু কাঠ, মাটির হাঁড়ি, এসব। মল্লার বুঝতে পারল সে শ্মশানে পৌঁছে গেছে। সে চারপাশে তাকিয়ে দেখার চেষ্টা করতে লাগলো ছেলেগুলোকে দেখা যায় কিনা। কিন্তু কুয়াশার জন্য কোনো কিছুই ধরা দিচ্ছে না তার চোখে। আর যে শব্দকে অনুসরণ করে সে আসছিল সে শব্দও যেন কুয়াশার মধ্যেই হারিয়ে গেছে। তবে কি তা মল্লারের শোনার ভুল ছিল? মল্লারের মনে হতে লাগলো সে যেন কুয়াশা মোড়া এক নিস্তব্ধ অপার্থিব পৃথিবীতে এসে উপস্থিত হয়েছে। এবার সে উপলব্ধি করল এভাবে এত রাতে এই অচেনা জায়গাতে আসা তার উচিত হয়নি। ভূত প্রেতের ব্যাপারে তার তেমন ভয় না থাকলেও সাপখোপ বা চোর ডাকাত তো এখানে থাকতে পারে। কুয়াশা যেন চারপাশ থেকে আরও ঘন হয়ে ঘিরে ধরতে আসছে তাকে। সেখানে থাকা আর সমীচীন মনে না করে মল্লার পিছন ফিরে এরপর ফেরার পথ ধরল। কিন্তু কিছুটা এগোবার পরই সে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে একটা গাছের গুঁড়ি। মল্লারের যাওয়া আসার পথে তো কোনো গাছ ছিল না। তবে হ্যাঁ, দিনের বেলা যে কয়েকটা গাছ দেখেছিল বটে নদীর পাড় বরাবর দাঁড়িয়ে থাকতে। গাছটা দেখে মল্লারের মনে হলো
ঘন কুয়াশার মধ্যে দিক ভুল করে সে একেবারে নদীর গায়ে চলে এসেছে। মল্লার থমকে দাঁড়িয়ে পড়ল গাছটার সামনে। তার চারপাশে শুধু গাঢ় কুয়াশার আবরণ। সে বুঝে উঠতে পারল না কোন দিকে যাবে। পথ ভুল করে যদি সে পাড় থেকে নদীর জলে পড়ে যায় তবে তো সর্বনাশ হবে। মল্লার সাঁতার জানে না, কে তাকে উদ্ধার করবে জল থেকে? এবার তার মনে ভয় ধরতে শুরু করলো। গাছটার থেকে কিছুটা সরে এসে সে চারপাশে তাকিয়ে কোন দিকে ফেরা দরকার তা বোঝার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো। আর এরপরই তার মনে হলো তার চারপাশে কুয়াশার আবরণের আড়াল থেকে কেমন যেন একটা খচমচ শব্দ শুরু হয়েছে, আর তা যেন ক্রমশ এগিয়ে আসছে মল্লারের দিকেই। ভালো করে শব্দগুলো শোনার চেষ্টা করে মল্লার বুঝতে পারল এ তার মনের ভুল নয়, সত্যিই শব্দ হচ্ছে। শব্দগুলো মল্লারের কাছে পৌঁছে হঠাৎই থেমে গেল। আর তারপর মল্লার দেখতে পেল তার চারপাশে কুয়াশার আবরণ ভেদ করে আবির্ভূত হচ্ছে বিন্দু বিন্দু আলো, জ্বলন্ত চোখ। এগুলো কাদের চোখ? এভাবে তারা মল্লারকে ঘিরে ধরেছে কেন? তারা তাকে আক্রমণ করবে নাকি? এবার সত্যিই একটা হিমেল স্রোত বইতে শুরু করলো মল্লারের শিরদাঁড়া বেয়ে। জ্বলন্ত চোখগুলো স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মল্লারের দিকে। মল্লারের প্রতি মুহূর্তে মনে হতে লাগলো এই বুঝি ওই জ্বলন্ত চোখগুলো কুয়াশার ভিতর থেকে বাইরে বেরিয়ে ঝাঁপিয়ে পড়বে তার ওপর। মল্লার আর নিজেকে স্থির রাখতে না পেরে আতঙ্কে চিৎকার করে উঠতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে কাছ থেকে তমসাময়ের কণ্ঠস্বর কানে এলো। মল্লার বাবু, আপনি এখানে এসেছেন কেন? সেই কণ্ঠস্বরের সঙ্গে সঙ্গেই মল্লারের চারপাশে ঘিরে থাকা জ্বলন্ত চোখগুলো যেন নিমেষে অদৃশ্য হয়ে গেল। কুয়াশার আবরণ ঠেলে তার সামনে আত্মপ্রকাশ করলেন তমসাময়। তাকে দেখেও মল্লারের আতঙ্ক সেই মুহূর্তে কাটল না। কাঁপা গলায় মল্লার তাকে জিজ্ঞেস করল, আমার চারপাশে ওরা কারা ছিল? কাদের চোখ জ্বলছিল? তমসাময় জবাব দিলেন, শিয়ালের। মল্লারের কথার জবাব দিয়ে তমসাময় আবারও তাকে প্রশ্ন করলেন, কিন্তু এত রাতে আশ্রম ছেড়ে বেরিয়ে আপনি একলা এই শ্মশানে এসে উপস্থিত হলেন কেন? মল্লার এবার একটু ধাতস্থ হয়ে বলল, সিগারেট খেতে দাওয়ায় বেরিয়েছিলাম, দেখলাম আপনি ছেলেগুলোকে নিয়ে আশ্রমের পিছন দিকে যাচ্ছেন। গতকাল রাতেও আমি একই দৃশ্য দেখেছি। ভাবলাম আপনারা কি করছেন দেখি। হাঁটতে হাঁটতে এসে দেখি নদীর দিকে বাইরে বেরোনোর দরজা খোলা। আমি ভাবলাম আপনারা বাইরে বেরিয়েছেন, তাই আমিও বাইরে বেরিয়ে পড়লাম। তারপর আমার মনে হলো কুয়াশার মধ্যে দিয়ে বাচ্চা ছেলেদের গলা যেন এদিকেই আসছে। সেই শব্দ অনুসরণ করে আমিও শ্মশানে এসে উপস্থিত হলাম। তারপর কাউকে না দেখতে পেয়ে ফিরতে গিয়ে কুয়াশায় পথ ভুল করে এখানে এসে দাঁড়ালাম। তারপর শিয়ালগুলো ঘিরে ধরল আমাকে। মল্লারের কথা শুনে তমসাময় বললেন, রাতের খাওয়ার পর শীত গ্রীষ্ম ছেলেগুলোকে নিয়ে রাতে আমি আশ্রমের মধ্যে ঘুরি। তাতে ওদের শরীর ভালো থাকে, হজম ভালো হয়। হাঁটার পর ওরা ঘরে ঢুকে গেছে। আমরা কেউ বাইরে বেরোইনি, কোনো কারণে দরজাটা খোলা ছিল। মল্লার বলল, আমার যেন স্পষ্ট মনে হচ্ছিল ছেলেগুলোর গলার শব্দ শুনতে পাচ্ছি। তমসাময় বললেন, শ্মশানের কাছে নদীর পাড়ের বেশ কয়েকটা গাছে শকুনের বাসা আছে। আপনি যা শুনেছেন তা শকুনের বাচ্চার ডাক। রাতের বেলা সে ডাক শুনলে মনে হয় ছোট ছেলেরা কথা বলছে অথবা কাঁদছে। এ কথা বলার পর তমসাময় বললেন, ভাগ্যিস আমি দেখতে পেয়েছিলাম যে আপনি আশ্রম থেকে বাইরে বেরুচ্ছেন, তাই আপনাকে খোঁজার জন্য এখানে এলাম। তবে এখানে এত রাতে এভাবে এসে কাজটা ভালো করেননি। আমি না এলে আপনার বিপদ ঘটতে পারত। মল্লার বলল,
শিয়ালগুলো কি আমাকে আক্রমণ করত? তমসাময় বললেন, শিয়াল এমনিতে দিনের বেলা সূর্যের আলোতে ভীরু প্রাণী বলে পরিচিত, কিন্তু অন্ধকার নামলে তারা সাহসী হয়ে ওঠে। তখন তারা মানুষকেও আক্রমণ করতে পারে। কুয়াশাতে পথ বুঝতে না পেরে আপনি জলেও পড়ে যেতে পারতেন। সবচেয়ে বড় কথা হলো, কথা বলে থেমে গেলেন তিনি। মল্লার বলল, কি কথা? তমসাময় বললেন, চলুন সে কথা আশ্রমে ফিরে বলছি। এখানে বেশিক্ষণ থাকা আপনার পক্ষে ঠিক নয়, আমার সঙ্গে আসুন। ঘন কুয়াশার মধ্যেও কিন্তু পথ চিনতে বিন্দুমাত্র সমস্যা হলো না তমসাময়ের। তাকে অনুসরণ করে মল্লার ফিরে এলো আশ্রমের সামনে। ভেতরে প্রবেশ করে আগলটা বন্ধ করে তমসাময় বললেন, এবার আর আপনার কোনো ভয় নেই। মল্লারের ভয় এবার কেটে গেছে। তবু সে বলল, আপনি ঠিকই বলেছেন, আশ্রম ছেড়ে বাইরে বেরোনো আমার উচিত হয়নি। শিয়ালগুলো আমাকে আক্রমণ করতে পারত, কিংবা আমি নদীতে পড়ে যেতে পারতাম। শেষ হলো জলঙ্গির অন্ধকারের ৪র্থ পর্ব। আজ এই পর্যন্তই। উপন্যাসের পরবর্তী পর্বটি নিয়ে তাড়াতাড়ি ফিরে আসব। এই পর্যন্ত শুনে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। নমস্কার।